ষড়যন্ত্র চলছে পিয়ারের নামে, আপনারা কি ষড়যন্ত্র করছেন নির্বাচন না করার? নাউজুবিল্লাহি মিন জালেক, এটা একটা অল্প কাহিনী। একটা দাবি তো একটা দল করতেই পারে। আমরা পিয়ার দাবি করছি, এই দেশের জনগণের 91টি দেশ আছে, সেই দেশগুলো উনি বললেন সবসময় ঝামেলা লেগে থাকে। আজকে উনি বলেন উল্লেখিত দেশ নাই। আপনি কি মনে করেন ইন্দোনেশিয়া উল্লেখিত দেশ না? দক্ষিণ আফ্রিকা উল্লেখযোগ্য দেশ না? আপনার কি এই সাউথ আফ্রিকা কি উল্লেখিত দেশ না? আপনি কি সুইজারল্যান্ড উল্লেখিত দেশ? রোমানিয়া, ডেনমার্ক, সুইডেন এগুলো উল্লেখিত দেশ? অস্ট্রেলিয়া এগুলো উল্লেখিত দেশ না? অন্যান্য কোথায়? আপনার নেপাল, ইসরায়েল, এই দুটো। হ্যাঁ, এই খুব অসন্তোষ চলছে। ইসরায়েল কি কোনো রাষ্ট্র? আপনি বলেন, ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র? আর নেপাল একটা রাষ্ট্রের মধ্যে পড়ে, এইটার কিন্তু ভাগ্যাসুরা করে। কিন্তু আপনি তুর্কির দিকে তাকাই, তুরস্ক এত বড় রাষ্ট্র, তুরস্কের দিকে তাকান, ওরা উন্নত রাষ্ট্র না। এখন এই যে কতগুলা খরা অজুহাত দিয়া মানুষকে বিভ্রান্ত করা, আমরা দাবি এটা করতেই তো পারি। এটা আমাদের আমরা করবো না, আমাদের দাবি ওনাদের করতেই তো পারে। এইটা আমরা বলছি এটা সুরাহা করার জন্য ঐক্যমত্য কমিশন যদি না আসে। আরেকটা কি জানেন, ঐক্যমত্য কমিশন উপরের ইঙ্গিতে, উপরে একটা জায়গা থেকে ইশারা ইঙ্গিতে চলে। কোথা থেকে? হ্যাঁ শোনেন, আমাকে বললো যে, আমি বললাম যে এই লোয়ার হাউসটা যদি না থাকে তা আপার হাউস দামটা কি? এমনিই তো অধিকাংশ এমপিরা দুর্নীতির সাথে জড়িত থাকে, আবার 100 এদের ভরণ পোষণ গাড়ি বাড়ির জন্য আর 100 বার কি এটা দরকার কি? আমরা একটা ইউনিটারি দেশ, আমরা কি আমাদের কোনো প্রদেশ আছে, আমাদের কোনো অঙ্গরাজ্য আছে? আর 100 লোক এনে বাড়াবো কেন? দরকারটা কি? এই পদ্ধতিটা এইটা আসি কি থেকে? আমরা পরিষ্কার বলছি লোয়ার কক্ষ পিয়ার করেন, সেই অনুপাতে আপার কক্ষে আমরা দেব। উনি আপার কক্ষে পিয়ার, লোয়ার কক্ষের কথা না, এই যে আলোচনাই জানে না। তখন বললাম যে আপনার অন্য জায়গা থেকে এই অন্য জায়গাটা কোনটা বলেন তো? অন্য জায়গা থেকে ওরা সবাই বলছে আমরা সবাই পিয়ার চাই, কিন্তু আমাদের উপরে প্রেশার আছে। কোন জায়গায় প্রেশার আছে সেটা আপনারা বুঝে নিয়ে আমরা বলতে পারবো না। মানে কি বিএনপির কথা বলেছেন? ডাইরেক্ট নাম বলে না যে এইটা কোথেকে প্রেশার আসে, আপনারা বুঝে নিয়ে আমরা বলবো না। আচ্ছা একটু 1 মিনিট, সেখানে এই কথাটা আলোচনায় আনে না। আমরা সেখানে দিছি, লিখিতভাবে দিছি যে আপনি পিয়ারটা আলোচনায় আনেন, পাশ হোক আর না হোক। জামাত বলছে, আরো অনেক দল বলছে পিয়ারটা আপনি আলোচনায় আনেই না। মানে তারা কেন আলোচনা আনে না একটু জাসদের কাছ থেকে শুনি। না উনি তো ঐক্যমতে ছিলেন, কেন আলোচনা আনলো না? এইটা তো উপরে প্রেশারে তা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা কিন্তু প্রমাণ হচ্ছে। আমি সংক্ষেপে একটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যে উচ্চকক্ষের আজকে যে আলোচনাটি কমিশনে এনেছে, আমরা উচ্চকক্ষ এই ধারণাটার সাথে একমত। কিন্তু উচ্চকক্ষের যে গঠন প্রণালী প্রস্তাব করা হয়েছে, এটিকে আমরা মনে করছি যে এটা নিম্নকক্ষের একটা ডাম্পিং স্টেশন হিসাবে উচ্চকক্ষের কিছু মানুষকে পদায়ন করা, সুবিধাজনক অবস্থা নিয়ে আসা। এই জায়গায় বিকল্পটা কি বলতে চাইছিলাম আমরা সেটা বলি। দেখেন, গণ অভ্যুত্থান সংগঠিত করবার জন্য আমাদের যাদের দরকার হয়, যে শ্রেণী পেশার মানুষ, রাজপথে লড়াই করবার জন্য শ্রমিকের দরকার হয়, যে শিক্ষকের, ডাক্তারের, বুদ্ধিজীবীর, মানে সাংস্কৃতিক কর্মী, সকলকে আমাদের দরকার হয়। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের রাজনৈতিক দলগুলোর বাহিরে বিশাল অংশীজন যে মানুষগুলো যারা লড়াই সংগ্রামে আত্মহত্যা দিল, দেখুন আমরা ঐক্যমত্য কমিশন সরকার কোনো পক্ষই বাংলাদেশের সংস্কার নিয়ে, আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণ করবার স্বপ্ন নিয়ে অনেক আলোচনা করলাম, অনেক সময় বিস্তর আলোচনায় আমরা বসলাম, সকলে বিজ্ঞের মতামত দিলাম। কিন্তু যে মানুষগুলো মরে গেল, তাদের স্বজনরা কি বলতে চায়, কি দেশের স্বপ্ন তারা দেখতে চায়, যে মানুষগুলো পঙ্গু হয়ে গেল তাদের বক্তব্যটা কি, কেন তারা সে তো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক কর্মী না, সে একজন শ্রমজীবী মানুষ। 40 জনের উপর আমার শ্রমজীবী মানুষ আত্মহত্যা দিল এখান থেকে। তাহলে এই মানুষগুলো প্রত্যাশা কি? অর্থাৎ এই সমাজের যে অংশীজন রাজনৈতিক দলের বাইরে, যারা সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, সেই মানুষগুলোকে আলোচনার টেবিলে না রাখা, ক্ষমতা না রাখা, অংশীদারিত্ব না রাখা, এটি হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের প্রধান ত্রুটি। এই জন্য আমরা বলছি পার্লামেন্টের আপার হাউসটা শ্রেণী পেশার মানুষের, এই সমাজ শক্তি যারা সোশ্যাল ফোর্স, এই বিজ্ঞ আইনজীবী, উনি বিএনপি করাচ্ছে। এই যে আইনজীবীদের একটা প্রতিনিধিত্ব জায়গা আছে, একজন আইনজীবী হিসাবে উনি যদি পার্লামেন্টের আপার হাউসে উনি যদি নির্বাচিত হন, ওখানে যদি কথা বলেন, তাহলে তার যে পেশার যে স্বার্থ সেটি সমুন্নত রাখা যাবে। একই সাথে উনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া একজন অংশীজন থাকবেন। এখন যে গণতন্ত্রের কথা বলি, এটি হলো রাজনৈতিক দলের গণতন্ত্র, রাজনীতিবিদদের গণতন্ত্র, এটা পুরো জনগোষ্ঠীর গণতন্ত্র না। সেই জন্য বলছি পার্লামেন্টের যে আপার হাউসের যে বিষয়টা, সেটি হলো অদলীয় ভিত্তিতে শ্রেণী পেশা, নারী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃগোষ্ঠী, উপজাতি সকলের অংশীদারিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা দরকার। এবার এর মাধ্যমে গণতন্ত্র টেকসই হবে।